প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার কৃষি পদক প্রদান অনুষ্ঠানে গিয়ে বলেছেন, দেশকে সবাই মিলে এগিয়ে নিতে সংসারের কাজে নারী পুরুষ উভয়ের অংশগ্রহণ জরুরি। প্রধানমন্ত্রী বলেন, সংসারের কাজ ভাগ বাটোয়ারা করে নিলে স্বামী স্ত্রী সন্তান পরস্পরের সান্নিধ্যে আরো বেশি সময় কাটাতে পারবে, পরস্পরের প্রতি সহানুভূতি বাড়বে আর সংসারের পরিবেশও হবে সুন্দর। প্রধানমন্ত্রী এমন কথা সেদিনই প্রথম বলেছেন এমন নয়, অথচ তার অনেক কথা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও তিনি সুযোগ পেলেই সংসারের সকল দায় ও দায়িত্ব নারীকে দিয়ে গড়ে ওঠা প্রথা ভাঙার যে আহ্বান জানাচ্ছেন, তাতে তেমন আলোড়ন তৈরি হতে দেখা যাচ্ছে না। বাংলাদেশে বর্তমানে মোট কর্মরত মানুষের মধ্যে পুরুষ 4.25 কোটির বেশি আর নারী 2 কোটিরও কম। অথচ বাংলাদেশের নারীরা দৈনিক গড়ে 16 ঘন্টা করে প্রতি বছর সংসারে যে 77 কোটি ঘন্টা কাজ করেন, এর অর্থমূল্য যোগ করলে বাংলাদেশের জিডিপির আকার নাকি হতো দ্বিগুণেরও বেশি। পরিবারে মেয়ে আর মায়েদের আয় যুক্ত হওয়ার পর পরিবারের সচ্ছলতার পাশাপাশি যে বিচ্ছিন্নতার কথা বলছেন অনেকে, তা কাটাতে সংসার করার ধরনে বদল আনার সময়োপযোগী সিদ্ধান্তটি নিতেই তো বলা হচ্ছে পুরুষকে। আসলে কতটা গুরুত্বপূর্ণ সমাজের এই বদল? প্রধানমন্ত্রী বলছেন, বিদেশে ছেলের সংসারে বেড়াতে গিয়ে ছেলে আর ছেলের বউকে কাজ ভাগ করে নিতে দেখে তাঁর এই উপলব্ধি। বিদেশে কোন প্রেক্ষাপটে পুরুষ সংসারের কাজ শিখে নিলেন? প্রাচ্যে এই বদলে সময় বেশি লাগছে নাকি বদল হয়েছে শুরু? আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা, আর ফেসবুক এবং ইউটিউবে তো আছি প্রতিদিনের মতো। আপনার প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ও ডক্টর জিনাত হুদা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। স্বাগত আপনাদের তিনজনকে। শাহিন আনাম, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ গত কয়েক মাসে আমি দেখেছি যে আপনাদের মানুষের জন্য ফাউন্ডেশন থেকে কিছু আপনারা ভিডিও ম্যাটেরিয়াল ইন্টারনেটের জন্য তৈরি করেছেন, যেখানে আপনারা বোঝাবার চেষ্টা করছেন পুরুষকে যে ভালোবাসা, প্রেম, কেয়ার, মায়া, মমতা তার একটা উপায় হতে পারে সংসারে স্ত্রীর কাজটা ভাগ করে নেওয়া, মানে সংসারের কাজটা ভাগ করে নেওয়া, সেটাকে স্ত্রীর কাজ না ভাবা। কিন্তু এটা প্রয়োজনীয় কেন? মানে নারী ঘরের কাজ করবে, পুরুষ বাইরে যাবে, আয় করবে, মানে অসুবিধাটা কি? মানে সমাজটা সেভাবে চললেই তো পারতো। সমাজ যদি সেভাবে ভালোভাবে চলতো তাহলে আপত্তি ছিল না, কিন্তু চলছে না। সেই আমাদের সমাজে এত বৈষম্য, এত আমি বলবো সহিংসতা, অনেক কিছু পেছনে রয়েছে। এই যে আমরা কাজ যেভাবে ভাগ করে ফেলেছি, যে নারীর এই রোল, নারীর এই কাজ, পুরুষের এই কাজ, কিন্তু নারীর যে একটা ইচ্ছা হতে পারে অন্য রকমের কাজ করা, তার যে ইচ্ছে হতে পারে সংসারের বাইরে গিয়ে কিছু কাজ করা, সেখানে সমাজ থেকে একটা বাধা আসে। কিন্তু আমি আমার কথা বলার আগে প্রথমে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দামি কথা বলেছেন এবং বাস্তব মানে একটা চিত্র উনি তুলে ধরেছেন যে যদি স্বামী স্ত্রী পরস্পরকে সহযোগিতা করে কাজ করে তাহলে সংসারে একটা আমি বলবো হারমোনি, একটা সুখ তৈরি হয়, ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক ভালো হয় এবং এই গোটা সংসারের যে কি বলবো সফলতা, একটা যে মানে সফল একটা সংসার, এটা কিন্তু অনেক পরিবেশ অবশ্যই সুন্দর হয়। আপনি যে কথা বলছেন, আমরা কতগুলো ভিডিও তৈরি করেছি, আমরা কিন্তু একটা ক্যাম্পেইন আমরা লঞ্চ করেছি যেটার নাম হলো মর্যাদায় গড়ি সমতা। আমরা বলতে চেষ্টা করছি যে নারীর প্রতি, নারীর যে আমাদের সমাজে কম স্ট্যাটাস, এটা কিন্তু সবাই জানে। পুরুষের তুলনায় নারীর কিন্তু মর্যাদা কম, এবং কেন কম সেটাই আমরা দেখার চেষ্টা করছি। আমরা মনে করি নারীর প্রতি যে সহিংসতা, যে বৈষম্য, এটার মূল জায়গা হলো তার প্রতি সম্মান কম, সংসারেও কম, সমাজেও কম, রাষ্ট্রেও কম। তাই আমরা বলতে চেষ্টা করছি যে নারীর যত অবদান, এটা যদি আমরা তুলে ধরি তাহলে নারীর প্রতি যে সম্মানটা এটা বাড়বে এবং সম্মান বাড়লে তার প্রতি সহিংসতা কমবে। এটা দেখতে গিয়ে আমরা কিছু গবেষণা করেছি। আপনি যে আজকে যেই ফলাফল গবেষণারই আমাদের সেই সিপিডির মাধ্যমে করা, যে নারী যে সারাদিনে 24 ঘন্টায় 16 ঘন্টা সে কাজ করে, কিন্তু সে কাজের সে ওরকম স্বীকৃতি পায় না, কারণ সে সেটার পারিশ্রমিক পাচ্ছে না। মানে যেই বাড়িতে মা কাজ করেন না সেই বাড়ির ছেলেরা বলে আমার মা কিছু করে না, আমার মা কিছু করে না। একটা আপনারা জানেন বাঁচতে শেখার খুব একটা বিখ্যাত পোস্টার আছে, যেখানে একটি নারী 12টা 16টা হাত দিয়ে কাজ করছে, কিন্তু নিচে লেখা আছে আমার বউ কোনো কাজ করে না। তো সেইভাবে তো যেই কাজের কোনো পারিশ্রমিক নাই, সেই কাজের
ফার্স্ট অফ অল মূল্যায়ন নাই নারীর কাজে। মূল্যায়ন নাই বলে কোনো মূল্য নাই, মূল্য নাই বলে মর্যাদাও নাই। মর্যাদা নাই বলে আজকে সমাজে নারীর কাজকে ছোট করে দেখা হয়। তার বদলে যদি পুরুষও সেই কাজগুলো করত, সমান সমান ভাগ করত, তাহলে ওই কাজের কিন্তু একটা দেখা যেত, একটা মান বাড়তো, একটা সিরিয়াসলি একটা নেওয়া হতো না, এটাও গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে আজকে বাংলাদেশ সব নারী সংসারের কাজ না করে হাত গুটিয়ে বসে যেত, তাহলে এই সমাজের কি অবস্থা হতো এটা তো কল্পনাই করা যায় না। সেভাবে আমরা কোনোদিন চিন্তাই করি। কিন্তু আমি এরপরে আপনার কাছে যখন আসবো, আমি ওই জায়গাটি জানতে চাইবো। আমার ধারণা অনেক দর্শকও মনে মনে ভাবছেন যে নারীর কাজ নারী করবে, পুরুষের কাজ পুরুষ করবে। অনেক নারী দর্শক কিন্তু নারীর কাজ মানে কি এটা তো সমাজে নির্ধারণ করেছে, তাই না? সেই জিনিসটাও আমি জানতে চাইবো যে এখন কেন, মানে এটা সমাজ দেশ তাদের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়েছে কিনা মূল্যায়িত হওয়াটা নারীর কাজটা, আর অর্থমূল্য হলেই মূল্য হয় কিনা সেই প্রসঙ্গ নিয়েও আলাপ করতে চাই। কিন্তু ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার কাছে আমি বিশেষভাবে জানতে চাইবো যে আপনার ভাই কর্নেল তাহিরের জীবনী নিয়ে একটি থিয়েটার হয়েছে, ক্রাচের কর্নেল, সেটি দেখতে গিয়ে দেখলাম সেখানে বলা হচ্ছে যে আপনাদের 11 ভাই বোনের বিরাট মানে যে ব্যাটালিয়ন, আপনার মা তাদের সকলকে ছেলে মেয়ে নির্বিশেষে, আপনারা কেউ রুটি বেলছেন, কেউ ঘর পরিষ্কার করছেন, মানে একেবারে ছোটবেলা থেকে আপনাদেরকে এক একজনকে এক একটা কাজ ভাগ করে দেওয়া হয়েছে। কোনো নারী পুরুষের কাজ বোধ করে আপনারা তার মানে বড় হতে পারেননি। এবং তারপর আপনার ভাইরা যেমন আপনারা মুক্তিযুদ্ধে গেছেন, আপনাদের বোনেরাও মুক্তিযুদ্ধে গেছে, পেশাগত সাফল্য একরকম। এটা কি আসলে ছোটবেলা থেকে শেখালে কোনো লাভ হয়? মানে সমাজের চিন্তা থেকে কি আপনারা তাতে নিজেদের মুক্ত করতে পেরেছেন? আমার কাছে তো মনে হয় এই যে পরিবার থেকে শেখা কিংবা মা বাবার কাছ থেকে শেখা এবং একেবারে ছোটবেলার থেকে, সেটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি যখন আপনাদের ডিবিসি থেকে আজকের আমন্ত্রণটা পেলাম এবং জানলাম যে এ বিষয়ে আলোচনা, এবং সেখানে আপনার কথা শুনেছি, তারপরে তোমার কথা শুনেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমি বলি সোৎসাহে রাজি হয়েছি এই জন্যে যে আমি নিজের কথা ভাবছিলাম। আমার স্ত্রী তিনি চাকরি করেন, এবং আমার ছেলে যখন 1.5 বছর বয়স তখন কিন্তু তিনি চাকরিতে ঢুকলেন, এবং সেটাও কিন্তু খুবই কঠিন চাকরি এই জন্যে যে একটা এনজিওতে তার বাইরে যেতে হয়। তাহলে 1.5 বছরের একটা ছেলেকে তো আমার সাথে থাকতে হয়, এবং সেটা সম্ভব হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে শুধু না, আমার ছেলের বিয়ে হয়েছে এবং তারাও দেখি তারা এখন বাইরে আছে, তারা স্বামী স্ত্রী, তারা একে অন্যকে সাহায্য করছে, একসঙ্গে কাজ করছে, একসঙ্গে পড়াশোনা করছে, একসঙ্গে ঘুরতে যাচ্ছে। তখনই আমার ভাবনাটা এলো যে এই যে আমার জীবনে কিংবা আমার এবং আমার স্ত্রীর জীবনে যে বিষয়টা এলো, সেটা কোথা থেকে, যেটার কথা আপনি উল্লেখ করেছেন, একেবারে ছোটোবেলা থেকে আমরা আমাদের পরিবারে সেভাবে বড় হয়েছি, এবং সেই বিষয়টা আমাদের মধ্যে ছাপ ফেলেছে, এবং আমরা তখন সেভাবেই চিন্তা করছি। এবং শুধু তাই না, আমি জাপানে পিএইচডি করেছি কিয়োতো ইউনিভার্সিটিতে। সে সময়টা হচ্ছে 80-র দশকের শুরুর দিকে। তখন আমি সেখানে এই যে প্রাচ্য দেশেও যে একটা ভিন্ন অবস্থা, এবং সেখানের অবস্থাটা এরকম যে পুরুষরা তারা তো কাজ করে এবং নারীরা ঘরে থাকে, এবং তারা সব কিছু পরিপাটি করে রাখে। শীতের দিনে সেই যে লেপ তোষকগুলো রোদে দিচ্ছে সেগুলো আবার রাখছে, এবং স্বামী এলে তাকে সুন্দর করে সেজে থাকতে হচ্ছে, এবং তারপরে তাদের স্বামীর সাথে হয়তো অতিথিরা আসছে, তাদেরকে সার্ভ করতে হচ্ছে। কিন্তু ওই অবস্থা। কিন্তু এর পরে আমি আরও কয়েকবার গিয়েছি, সেখানে গিয়েও দেখলাম যে অবস্থার পরিবর্তন হচ্ছে, যে সেখানে আগের সেই অবস্থাটা নাই। এবং আমি কয়েকদিন আগে যে, মানে আপনি কোন সময়টার কথা বলছেন যখন পিএইচডি করতে গেছেন? আমি সেটা হলো 81 সালে, মানে এই 30 বছরে একটা বিরাট 35 বছর। আর 2004 সালে আমি যখন আবার ভিজিটিং প্রফেসর হিসেবে সেখানে গেলাম, তখন দেখি না অবস্থাটা ভিন্ন হয়ে গেছে। এখন কিন্তু ছেলেরাও কিন্তু আর আগের সেই অবস্থানে নেই। এখন যে একটা সমমর্যাদাপূর্ণ একটা অবস্থান, সেটা কিন্তু জাপানের সেই সমাজেও কিন্তু ফিরে আসছে। কিন্তু এগুলো দেখে আরেকটা দেখলাম, এই যে কয়েকদিন আগে ভুটানে গেলাম, আপনি একই প্লেনে আপনারাও গিয়েছিলেন। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন যে ভুটানে কিন্তু রাজতন্ত্র, এবং কিন্তু সেখানকার রাজা কিন্তু খুবই জনপ্রিয়, এবং জনপ্রিয়তার কারণগুলি আমি খুঁজছিলাম। তার মধ্যে আমার কাছে মনে হলো যে বিভিন্ন জায়গায় বিলবোর্ড আছে, সেই বিলবোর্ডের বেশিরভাগ জায়গায় রাজা তার বাচ্চাকে কোলে করে আছেন, এবং তাকে পরিচর্যা করছেন রাজা,
এবং সেটা বিলবোর্ডে আছে এবং অল্প এই বয়সে বিষয়গুলি রাজা অনেক, হ্যাঁ অল্প বয়সে এবং তিনি কিন্তু ওইটা যে রাজার যে আরো কয়েকজন পত্নী থাকবে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছেন এই রাজা তখন। এবং আপনি আরেকটা জিনিস হয়তো খেয়াল করবেন, যেমন আমাদের গাড়ি যাচ্ছে, হঠাৎ করে গাড়িটা থেমে গেল কেন, জিজ্ঞেস করলাম, বললো যে রাজা যাচ্ছেন। ওই যে মিররে সে দেখেছে 3টা গাড়ি মাত্র, মাঝখানে রাজার গাড়ি আর দুপাশে কোনো সাইরেন নাই, একেবারে অন্তর থেকে মানুষ তাদেরকে ভালোবাসছে। এই জন্যে যে রাজা তো হচ্ছে মানুষের, সাদা নারী পুরুষ নির্বিশেষে তাদের রাজা, এবং সেই জন্যই তিনি জনপ্রিয় হয়েছেন। মানে তাকেও একটা সাংসারিক মানে মানুষ হিসেবে নিজেকে একটা উপস্থাপন মানুষ- করতেছে। মানুষ দেখতে সে তো মানে আমেরিকার নির্বাচনের সময় আমরা দেখি, যুক্তরাজ্যের নির্বাচনের সময়ও দেখি যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পদপ্রার্থীদেরকে একটু নিজেদের সাংসারিক প্রমাণ করতে হয়। তার মানে একটা বিশ্বজুড়েই তার একটা প্রশংসাও আছে। কিন্তু জিনাত হুদা ওহিদ, আমি আপনার কাছে জানতে চাইবো আসলে যে সমাজ কেন মানে এই মানে আমাদের সমাজে বদল কি আপনি দেখতে পাচ্ছেন কিনা, আর বদলটা ভালো না মন্দ সেই নিয়ে তো আমাদের ভেতরেও দ্বন্দ্ব আছে। আমরা যারা চাকরি করি, আমরা যারা মা, আমাদের ভেতরেও তো একটা দ্বন্দ্ব আছে যে এই বদল আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। ধন্যবাদ নবনীতা। যে প্রসঙ্গটি আজকে আমরা আলোচনা করছি যে নারী এবং পুরুষের সহ অবস্থান এবং একই কাজে আমরা সহযোগিতা করতে পারছি কিনা, প্রসঙ্গটি আসলে খুবই পুরাতন আবার খুবই নতুন। যদি আমি একটু ইতিহাসে আমরা ফিরে যাই, অনেক কোটি বছর আগের ইতিহাসে, তাহলে দেখব সমাজ কিন্তু আসলে মাতৃতান্ত্রিক অবস্থার ভেতর দিয়ে এগিয়েছে। এমন একটি সমাজ ছিল যখন নারী এবং পুরুষ উভয় বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, ফুড কালেকশন, ফুড গ্যাদার করেছে, মাছ ধরেছে। অর্থাৎ আজকে যে কথাগুলো বলা হচ্ছে নারী শুধুমাত্র অন্তঃপুরের বাসিনী হবে, এটা কিন্তু আসলে একটা মিথ, এটা একটা মানে এটা সোশ্যালি কনস্ট্রাক্টেড, যেটা আমরাকে বলি যে এই কনসেপশনটা আসলে সামাজিকভাবে পরবর্তীতে ইনফ্যাক্ট এগ্রিকালচারাল রেভলিউশন বা কৃষি যে বিপ্লব, যেটি আসলে নারীরাই করেছিল, কিন্তু ভাগ্যের পরিহাস যেটাকে বলে যে এই কৃষি বিপ্লব নারীদের দিয়ে আবিষ্কৃত হলেও এই কৃষি বিপ্লবের ফলশ্রুতিতেই কিন্তু নারীরা শৃঙ্খলিত হলো এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটাকে আমরা বলছি, যেটি আজও টিকে আছে, সেটি কিন্তু উদ্ভব হলো। এবং এরই ফলশ্রুতিতে যেই কথাগুলো আসলে আজকে আমরা আলোচনা করছি, যেই নারী বহির্মুখী ছিল, যেই নারী শিকারী ছিল, যেই নারী পর্বত ডিঙ্গিয়েছে, পাহাড় ডিঙ্গিয়েছে, সেই নারী কিন্তু ধীরে ধীরে অন্তর্মুখী হলো, আভ্যন্তরীণে হলো। তার শুধুমাত্র মাতৃকল্পে মাতৃরূপিণী যে নারী, সেটিকে আসলে আমরা নিয়ে এসেছি সর্বংসহ এবং সর্বংসহা, ধরিত্রীর মতো সর্বংসহা। এবং তার একমাত্র ইউনিভার্সাল বা সার্বজনীন রূপটি হচ্ছে মাতৃত্ব, অর্থাৎ তাকে মমতাময়ী হতে হবে, তাকে করুণাময়ী হতে হবে। যত ভালো গুণ আছে, যত অত্যাচার নির্যাতন বৈষম্য মার খেয়ে বাড়িতে থাকতে হবে, সব সংসারটা পরিপাটি করে রাখতে হবে, সব তাকে করতে হবে। এবং ওটা করতে হবে এই জন্যই, এবং এটাকে জাস্টিফাই করবার জন্য কতগুলো ইনস্ট্রুমেন্টস বলেন, প্রতিষ্ঠান বলেন, যেটি ধর্ম যেমন আছে, ভ্যালুজ আছে, আইন আছে, সংস্কৃতি আছে, সবই আসলে এগুলোকে গড়ে তোলা হয়েছে। বিয়ে প্রথা বলেন, পরিবার প্রথা বলেন, সবই হয়েছে। এখন যাই হোক, সেটি অনেক দীর্ঘ একটি ইতিহাস। এখন আজকে আমরা যে অবস্থাটা এসে পৌঁছেছি, সেই অবস্থাটাও কিন্তু একটা পরিবর্তনশীলতার ভেতর দিয়ে এসছে, এবং সেই পরিবর্তনটা এসেছে মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প যে বিপ্লব হয়েছে তখন, যেটা পাশ্চাত্যে পরিবর্তনটি এসে গেল। কারণ দেখা গেল যে আসলে যখন আপনার ফ্যাক্টরি বা কারখানা গড়ে তোলা হচ্ছে, তখন কিন্তু প্রচুর শ্রম বাহিনী বা শ্রমিকের প্রয়োজন হচ্ছে, এবং সেটা শুধু পুরুষ সাপ্লাই দিতে পারছে না, ফলে নারীরাও তখন কিন্তু শ্রমিক হিসাবে, এই যে এক্স্যাক্টলি মানে নারীর যে আরেকটি, এই যে আমরা যারা বলছি আমরা কর্মজীবী নারী, এই যে নতুন একটি পরিচয় ফুটে উঠলো, সেটি কিন্তু আসলে এই শিল্পায়ন বা শিল্প বিপ্লবের ভিতর দিয়ে এসেছে। এবং পাশ্চাত্য সেই ক্ষেত্রে অনেকটা, আমি বলবো না পুরোপুরি এগিয়ে গেছে, প্রচুর বিতর্ক আছে, সেটা নিশ্চয়ই আলোচনা আমরা করব। হ্যাঁ, সেখানেও নারীরা বেশি কাজ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। সেই বিষয়টা আছে যে এই অর্থনীতি নারীকে কতটুকু মুক্তি দিতে পেরেছে, স্বাধীনতা সে কি মিষ্টি নারীদের কাছে না তেতো, এটি একটি বিশাল বিতর্ক জেন্ডারের পার্সপেক্টিভে। আর বাংলাদেশের সমাজের পরিপ্রেক্ষিতে যে বিষয়টার কথা বলেছেন, আসলে আমরা তো সেইভাবেই এগোচ্ছি। দেখুন, আমাদের মতো একটি পিছিয়ে পড়া দেশে যদি বলি, এবং যেখানে আমরা এখনো নানা ধরনের অর্থোডক্সেস, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, নানা ধরনের সংস্কার পদে পদে আছে, সেখানে কিন্তু আমি বলবো একটা বিশাল পরিবর্তনের জায়গা হচ্ছে আমাদের এখানে। কিন্তু প্রধানমন্ত্রী যে কোনো দলের হোক নারী ছিলেন,
বিরোধী দলীয় নেত্রী, স্পিকার ইত্যাদি, অর্থাৎ পুরুষতান্ত্রিক কাঠামোর উচ্চ পদগুলোতে কিন্তু নারীরা একটা আছে। বিরতিতে যাই এখান থেকে, কারণ মানে প্রধানমন্ত্রী নারী বলে কি হলো নারীদের, হ্যাঁ, এটা সবসময় আমরা বলি, একটা বিরাট কিন্তু প্রশ্ন। আবার এই মন্তব্যটি বোধহয় নারী প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ কাউকে বুঝতে বলতে পারতেন না হয় না। সংসারের এই যাত্রা। দর্শক ঠাকুর ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে রাজকাহনের সাথে ফিরে এলাম রাজকাহনে। শাহিনা নাম, আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে আপনাদের নানা রকম, অবশ্যই নানা রকম গবেষণাও আছে এই নিয়ে, মানে আমি জানতে চাইবো, এক প্রধানমন্ত্রী কি শুধুই নারী হিসেবেই কথা বললেন, নাকি বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশ হতে চাইছে, এরপরে মানে ধনী দেশ, মানে উন্নত দেশে পরিণত হতে চাইছে, সেইতে আসলে আমাদের নারীকে শ্রমশক্তিতে যোগ করতে হবে। কিন্তু তার সঙ্গে আমি আরেকটি জিনিস যোগ করে দিতে চাই, আমি বুঝতে চাই এবার জন্য যে আপনারা একটা দীর্ঘ সময় ধরে বলছেন যে নারীর ঘরের কাজ মূল্যায়িত হওয়া দরকার, জিডিপিতে ইনক্লুড করা দরকার, নারী কৃষি কাজে জড়িত গ্রামীণ নারী, তাদেরকে সেটাতে, এটা কি সম্ভব কিনা, মানে সেটা করলে সমস্যার সমাধান হয় কিনা? আমরা তো মনে করি খুবই এটা সম্ভব। এটা একটু মন দিয়ে একটু চিন্তা করতে হবে, সেই মন মানসিকতা আনতে হবে। সবচেয়ে আগে কয়েকটা কথা জিজ্ঞেস করেছেন, তাই আমি বলছি, আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই চিন্তা করেছেন এবং উনি জানেন, এবং এটা আর বলা অপেক্ষা রাখে না যে নারী পুরুষ সমানে কিন্তু এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, সমানে। সে যেখানেই কাজ করুক, নারী যেখানে কাজ করুক, বাড়িতে কাজ করুক, কৃষিতে কাজ করুক, অফিসে কাজ করুক বা যাই হোক, সো উনি সেই চিন্তা করেই অবশ্যই বলেছেন যে এখানে সমান সমান, এবং নারীর সমান সুযোগ, নারীর সমান সুযোগ হলেই কিন্তু সেই এই ধাপটা পার হয়ে এগিয়ে যেতে পারবে। জিজ্ঞেস করছেন গবেষণার কথা এবং এই গ্রামীণ নারী এবং সেই জিডিপিতে, আমরা অবশ্যই এটা আমাদের নীতি নির্ধারকের কাছে আমরা একটা লবি অ্যাডভোকেসি করছি যে নারীর কাজ, সে মানে যে পারিশ্রমিক পায় না, যে আনপেড ওয়ার্ক যেটাকে বলে বা কেয়ার ওয়ার্ক যেটাকে বলে, শুধু কেয়ার ওয়ার্ক না, ওর কাজ কিন্তু প্রোডাক্টিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ, দুটোই কিন্তু মূল্য আছে। আজকে সে সংসারে, আপনারা সেই এই গবেষণা অবশ্যই জানেন যে চাল উৎপাদনে যে 22টি যে মানে অ্যাক্টিভিটি লাগে, সেখানে 17টা নারী করে, এটা সবাই জানে, কিন্তু তার কোনো মূল্যায়ন নাই। সেটাই, এবং আমাদের ভাষায় তো মানে কৃষকের একটা কিষানি শব্দই কেউ বলে না, সো নাই। আচ্ছা, এখন এটা জিডিপিতে এটা অন্তর্ভুক্ত করার সবচেয়ে বড় একটা মানে আমি বলবো সমস্যা হলো, আমি অনেকের এর সঙ্গে কথা বলেছি, সেটা হলো যে জিডিপি নির্ধারণ করা হয় সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস। হ্যাঁ, অনেক কাজ আছে মানে না, যে পণ্য বাজারে যায় এবং বিক্রি হয় সেটা সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টসে আসে, এবং যে পণ্য যায় না, বাজারে যায় না, সেটা সিস্টেম অফ অ্যাকাউন্টে আসে না। একদম সিম্পল কথা। এবং এই সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট নির্ধারণ করে ইউনাইটেড নেশন, কারণ একটা স্ট্যান্ডার্ডাইজড একটা সিস্টেমে এটা মাপা হয় এবং আনা হচ্ছে না। আমাদের কথা হলো যে চেষ্টা তো করা উচিত। আচ্ছা, চেষ্টা করে এটা অন্তর্ভুক্ত করতে পারলো না, কিন্তু এই বোধটা তো হওয়া উচিত। আমরা যে একটা গবেষণা করেছি, এটা যদি সরকার, কোনো দেশে আসলে সেটা সম্ভব হয়নি, না করে নাই, করতে পারে নাই, কিন্তু সেই মূল্যটা দিচ্ছে যে হ্যাঁ, যদি জিডিপিতে অন্তর্ভুক্ত হতো তাহলে নারীর জিডিপির এতটা বাড়তো এবং নারীর এই অবদান হতো। আমরা আমাদের দাবি সেখানে, এবং ইন্টারন্যাশনাল লেভেলেও দাবি করা যায় যে অনেক মানে অসাধ্য কাজ করা হয়েছে, কেন এটা ওরা করতে পারছে না? উইমেন্স আনপেড ওয়ার্ক নিয়ে আজকে এসডিজিতে, আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডে, এখানে পরিষ্কার বলা হয়েছে যে আমরা নারীদেরকে ক্ষমতায়ন করতে চাই, যদি আমরা সমান সমান তাদেরকে সব অধিকার দিতে চাই, তাহলে নারীর যে আনপেড কাজ, এটাকে কিন্তু আমাদের রেকগনাইজ করতে হবে, এটার মূল্য দিতে হবে, এটা আমাদের তার কন্ট্রিবিউশনটা। এবং আরেকটা কথা, আমি যখন এই কথা হচ্ছে, আমি সেটা মানে অর্থনীতির জন্য সেটা সহজ হিসাব, নাকি দুজনেই অর্থ যোগ আছে, মানে রোজগার আছে, এমন কাজ করলেন আর ঘরের কাজটা দুজনে ভাগ করে নিলেন, সেটা সহজ উপায়? এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশে লক্ষ লক্ষ গ্রামীণ নারী কোনোদিন বাইরে এসে চাকরি করবে না, এটা আমাদেরকে মানে বুঝতে হবে, এবং বোঝার পরে তার মানে কি তার কাজের কি, সে তার খেতে কৃষি কাজটা করবে, সেটাই তো, তার মানে তার কাজের কি কোনো মূল্য নাই? এবং যে নারী কাজ করতে চায়, বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে চায় বা
ব্যবসা করুক, যাই করুক, সেখানে তার সবচেয়ে বড় একটা অন্তরায়, সবচেয়ে বড় তার অবস্টেকল হয় চাইল্ড কেয়ার, মানে যে সংসার দেখা, সন্তান দেখা, সংসার দেখা। এবং সেখানে যদি পুরুষ এসে ভাগ করে তাহলে দুজনই এটা সফলভাবে সুন্দরভাবে করতে পারবে। সন্তান দেখবার অভিজ্ঞতার কথা বলছিলেন আপনি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, যে একটা ছোট বয়স থেকে আপনাকে মানে রাখতে হতো অনেক সময়, মানে আপনার ছেলেকে, সেই কথা বলছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন যে পুরুষ প্রায়ই বলে যে সে পারে না সংসারের কাজগুলো, মানে এই রান্না করা, ধোয়া পাকলা করা কিংবা সন্তান প্রতিপালন সে পারে না। প্রধানমন্ত্রী বলেছেন যে শিখে নিতে। আসলে এই যে ছোটবেলা থেকে না শিখ, মানে এইটা কি খুব কঠিন কাজ? মানে কথা হচ্ছিল সেই প্রসঙ্গে যে আর মানে বাবা মা একসঙ্গে কাজ করলে সংসারের পরিবেশ সুন্দর হবে, বেশি সময় পাওয়া যাবে, সে কথা যেমন বলা হচ্ছে, অন্য দিক থেকে তো বাংলাদেশে এই কথাটাও খুব বেশি হচ্ছে যে বাবা মা দুজনই একসঙ্গে বেরিয়ে যাওয়ায় সন্তানের সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। দেখুন, ওই যে আমি তো শুরুতেই বলেছি যে পরিবারের তো একটা বড় ভূমিকা আছে এবং সেটা আমাদের সাহায্য করে পরবর্তী জীবনে। মানে বড় বয়সেও তো শেখা যায় সংসারের কাজ। কিন্তু হ্যাঁ, আমি সেই কথাতেই আসছি যে অনেকটা বাধ্যই হচ্ছে আমরা এখন। আমি আমার ক্লাসে আমি প্রায় শুরুতেই গিয়ে যে কথাটা বলতাম যে আজকে সকালে আমি নাস্তা বানিয়েছি, আমার স্ত্রী একটু ঘুম কাতুরে আমি সকালে হেঁটে এসে নাস্তাটা বানিয়েছি এবং খুবই খুশি হয়েছে সে এই জিনিসটা। এবং কিভাবে নাস্তা বানালাম, কি করলাম, তারকে চমকে দিলাম আমার স্ত্রীকে। তখন আপনার ছাত্রছাত্রীরাও নিশ্চয়ই চমকে যেত। হ্যাঁ, আমার সেই কথাটা, তারা তো পূর্ণবয়স্ক। এবং আমি এটা বলতে পারি এই যে তাদের উপর এই কথাগুলোর কি সাংঘাতিক প্রভাব পড়তো। এবং আমরা যখন আবার কোনো বাইরে যেতাম শিক্ষা সফরে, তখন তারা সে কথাগুলি বলতো যে আমরা এগুলি ছেলেরা বলতো। তো এবং আরেকটা কথা বলছি, এই যে আমাদের ঢাকা শহরে কি তার মানে আপনি প্রভাবিত করতে পেরেছেন? আমি তো মনে করি করতে পেরেছি এবং সেগুলোর প্রভাব হয়েছে এবং তাদের মধ্যে অনেকে বিয়ে করেছে এবং পরবর্তীকালে আমার সাথে যোগাযোগ করেছে এবং তারা বলে যে আমরা একে অন্যকে সাহায্য করছি। তখন সেটা জানি না, কিন্তু এই কথাগুলোর প্রভাব ফেলে। আরেকটা বিষয় আছে, এখন কিন্তু আমাদের বাসাবাড়িতে কাজের মানুষ পাওয়াটা কঠিন একেবারে। এবং সেটা হয়েছে কেন? যে আমাদের নারীরা কাজ করছে, নারীরা কাজ করছে গার্মেন্টসে এবং তারা স্বাধীন এবং তারা হয়তো সেই গার্মেন্টসে কাজ করে যে বেতন পায়, বাসাবাড়িতে কাজ করলে হয়তো অনেকে বেশি বেতন পাবে, কিন্তু তার চেয়ে বরঞ্চ তারা ওখানেই কাজ করতে চায় এজন্যে যে সেখানে তারা স্বাধীন এবং সম্মান বেশি এবং তখন এর ফলে যেটা হয়েছে বাসাবাড়িতে, যেমন আমাদের বাসার কথা এখন বলতে পারি, আমাদের দুজন এসে কাজ করে যে আমাদের বাসায় কিন্তু যেটাকে বলে একজন কি বলে সবসময় বাধা কেউ নাই। এর ফলে যে সময়টা আছে সেখানে কিন্তু আমাদের দুজনকে কাজ করতে হয় এবং সেই কাজ করতে গিয়ে যেটা হয় যে আমরা একসঙ্গে, যেমন ধরেন রান্না, কিন্তু এই যে মানে নারীও কাজ থেকে বেরিয়ে যাওয়ার মানে বাবার সঙ্গে মাও কাজে যাবার ফলে সন্তানের সঙ্গে বিশেষ বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। এটা যে আমরা একটা জঙ্গিবাদ থেকে মাদক যে কোনো সমস্যায় আমরা যে কথাটি বিশেষভাবে বলছি, আমার কাছে এটাকেও কিন্তু খুব বড় সমস্যা মনে হচ্ছে না। এটা সমস্যাটা হবে তখন যখন এই যে দুজন কাজে বেরিয়ে যাচ্ছেন তাদের মধ্যে যদি কোনো বোঝাপড়া না থাকে, কিংবা স্বামী যদি মনে করেন যে না আমার ছেলের অবহেলা হচ্ছে এবং তোমার বাসায় কাজ করতে হবে, এবং যেটা হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেককে চাকরি ছেড়ে দিতে হয়েছে, সেটা যদি না হয় একে অন্যকে বুঝতে পারে, ছেলে মেয়েরাও কিন্তু সেটা বুঝতে পারে, মানে ছেলে মেয়েকে দেখাও তো আসলে বাবা মা দুজনেরই দায়িত্ব। এবং সেখানে যে কথা বলছিলাম এর সঙ্গে আরেকটা বিষয় যুক্ত করতে হবে। আমাদের দেশ শুধু নয়, সারা পৃথিবী জুড়ে আজকে আমরা দেখছি পরিবারগুলো টিকছে না। খুব অল্প কারণে কিংবা নিতান্ত তুচ্ছ কারণে তারা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তারা বিচ্ছিন্নতায় থাকছে। তো সেটাও তো অনেকে বলেন এটা মেয়েদের চাকরি করার পেছনে একটা কারণ, মানে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মেয়েরা বের হতো না, মার খেত। আমার কাছে তো মনে হয় সম্পূর্ণ উল্টো। এই যে যদি স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করেন গৃহস্থালী কাজে, তখন তাদের মধ্যে যে বোঝাপড়াটা হয় তখন সেটাই কিন্তু তাদেরকে টিকিয়ে রাখে এবং তখন সংসারটা হচ্ছে একদম দুজনের তিল করে তারা গড়ে তোলেন। এবং সেখানে দুজন যদি চাকরি করেন, দুজন যদি অর্থ উপার্জন করেন, সেটা তো আরো মহত্তম ব্যাপার। এবং তখন তারা স্বপ্ন দেখতে শুরু করেন, আমরা যেমন স্বপ্ন দেখেছি, একটা ধীরে ধীরে এরপরে এটা করব, এরপরে ওটা করব। আমি যে টক শোতে যেতাম, আমার স্ত্রী এই পয়সাগুলোকে আরেকটা খামের ভিতর ভরে রাখতো, বলতো যে এটা আমার কিন্তু, এবং তারপরে কোনো সময় চমকে দিত সেইটা পয়সাগুলো দিয়ে সেটা অন্য কিছু করে ছেলে মেয়েদের জন্য। একেবারে সংসারের মানে অর্থনৈতিক আয় উন্নতি থেকে সকল বিষয়ে তারা দুজন একজন ফোনে আছেন, আমি একটু দর্শকের ফোনটা নিয়ে নিতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান, ঢাকা দোয়া থেকে বলছিলাম। বলুন প্লিজ। আমার কোশ্চেন হচ্ছে যে আগে তো আমাদের আসলে 51টি পরিবার ছিল, তাই না? আর এখন আমাদের পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট পরিবার হয়ে যাচ্ছে, মানে একটা পরিবার যাকে বলে মা বাবা এবং সন্তান। এখন যেহেতু নারীরা সম অধিকার, এটা ভালো কথা, নারীরা সম অধিকার পাক, এটা আমরাও চাই, অবশ্য পুরুষও চায়, এবং তারা সম অধিকারের জায়গায় চলে আসছে অনেক জায়গায়। বিশেষ করে আমাদের প্রশাসনের সর্বক্ষেত্রে নারীরা আজকে ভালো ভালো অবস্থানে আছে, তারা এগিয়ে যাচ্ছে। আমরা চাই তারা আরো এগিয়ে যাক। কিন্তু এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে, তিনজনের কাছে আমার কোশ্চেন, তারা সমাজের সুশীল সমাজের পাঠ, তারা বুদ্ধিজীবী, তাদের কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে যে স্বামী মা বাবা যদি উভয়ই কাজে চলে যান, মানে বাইরে কাজ করেন, বাসায় যে ছোট সন্তানটা আছে, বেবিটা আছে, সে কিভাবে বেড়ে উঠবে? তাকে কে নার্সিং করবে, তাকে কে দেখাশোনা এটাই করবে? বোধহয় এই সমাজে এখন সবচেয়ে বড় প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করবার জন্য। যে দুজনই যদি ডক্টর কাজে বেরিয়ে জিনাতুদা, গেলে। আপনি যদি উত্তর দেওয়া শুরু করেন, এই প্রসঙ্গতেই আমরা কথাও বলছিলাম যে দুজনই যদি কাজে চলে যান, এখনের মতো আগের মতো তার একান্নবর্তী পরিবার নেই, মানে দাদি নানির কাছে বাচ্চা রেখে যাওয়ারও তো উপায় নেই, তাহলে বাচ্চা বড় করবে কে? না দেখুন, এটা তো কোনো সমস্যা নয়। সারা পৃথিবীতেই তো এখন নারী পুরুষ উভয় কাজ করছে, সারা পৃথিবীতেই আছে। এবং যেটা আমি বলছিলাম যে এই ধরনের পরিবর্তনশীলতার সাথে সাথে আবার ডিফারেন্ট মেকানিজম বা ডিফারেন্ট ইনস্টিটিউশনস গড়ে উঠেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডে কেয়ার সেন্টারগুলো গড়ে উঠেছে, যেটা আসলে বাংলাদেশে অত্যন্ত অপ্রতুল। মানে প্রধানমন্ত্রী শুধু পুরুষকে কাজ করতে বললেই কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। মানে আমারই যেমন একটা ছোট বাচ্চা আছে, মানে সর্বত্র আসলে সরকার না, আমি সেই কথাটাই আমি ওই একটু এইটা বলে নেই যে দেখুন, আপনি আমাদেরকে যে সম্মানিত দর্শক যে প্রশ্নটি করেছেন, এটা আসলে খুব স্টেরিওটাইপ একটা আইডিয়া, যে বিরাট একটা প্রশ্ন বারবার করি যে মা যদি বাইরে যায়। দেখুন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা তিনজনই কিন্তু কর্মজীবী মা, এবং আমারও ছোট বাচ্চা আছে বা বড় হচ্ছে আমার বাচ্চা। তো আমার বাচ্চাও ডে কেয়ার সেন্টারে গিয়েছে এক সময় যখন ছিল। সেই বাচ্চাকে যখন যেভাবে পেরেছি সেইভাবে রেখে গিয়েছি, ব্যবস্থা করে নিতে হয়েছে। সেখানে আমার হাজব্যান্ড যেমন আমাকে সহযোগিতা করেছে, তেমনি আমার মা করেছে, আমার শাশুড়ি করেছে। অর্থাৎ আমরা কিন্তু একটা বিকল্প ব্যবস্থা করে নিই। এখন আমি যদি মনে করি যে না, আমি কোনো বিকল্প ব্যবস্থার ধারে কাছেও যাব না, শুধু আমার স্ত্রী এইটা করবেন, তাহলে কিন্তু আপনি কোনো পরিবর্তন সমাজে আনতে পারবেন না। সুতরাং বিকল্প ব্যবস্থা সব জায়গায় আছে, এবং সমাজ যেহেতু পরিবর্তনশীল, সুতরাং সমাজে প্রত্যেকটা ধাপে ধাপে একটা পরিবর্তনশীলতার দিকে যাচ্ছে। এবং যে প্রশ্নটি আপনি শুরুতেই তুলেছেন যে প্রধানমন্ত্রী নারী বলেই কি আজকে এই সব প্রশ্নগুলো উঠছে কিনা, দেখুন, প্রধানমন্ত্রী নারী বলে কিন্তু আজকে আমরা একটা নারী বান্ধব, এই যে কনসেপশনটি, নারী বান্ধব একটা সমাজ গড়বার কথা আমরা ভাবছি, আমরা চিন্তা করছি। বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু অনেক পরিবর্তন নিয়ে এসেছেন। আপনি দেখুন, এখন অ্যাপ্লিকেশন ফর্মে মায়ের নাম লিখতে হয়। আমি জানি যখন মায়ের নাম লিখবার বিষয়টি এসেছিল, তখন অনেক পুরুষেরাই তো ভুরু কুচকাচ্ছে, মায়ের আবার নাম লিখতে হবে কেন? যে মা গর্ভধারিণী, যে মা আপনাকে জন্ম দিচ্ছে, সেই মায়ের নাম লিখতে আমি এত কুণ্ঠিত। ম্যাটারনিটি লিভ, প্যাটার্নিটি লিভ দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে বিভিন্ন চ্যালেঞ্জ। আমি একটু শেষ করি নবনীতা। যদি একটি রাষ্ট্র যখন প্যাটার্নিটি লিভ দেয়, তার মানে তো রাষ্ট্রটি বলছেন যে সন্তান প্রতিপালনের দায়িত্ব অবশ্যই পুরুষেরও, অবশ্যই অবশ্যই। এই যে, এবং আমি যেটা বলতে চাইছি যে আজকে প্রধানমন্ত্রী একজন নারী বলে তিনি কিন্তু প্যাটার্নিটি লিভের যে প্রয়োজনীয়তা, এটি দরকারটা উনি অনুভব করছেন ভীষণভাবে, হৃদয় দিয়ে, আবেগ দিয়ে এবং যুক্তিকতা দিয়ে, বাস্তবতা দিয়ে তিনি অনুভব করছেন। পুরুষরা, এবং দেখেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক চ্যালেঞ্জিং প্রফেশনস এখন নারীদের জন্য, পুলিশ, আপনি আর্মি বলেন, বিমান চালনা বলেন, আগে আমরা ছিলাম কি শিক্ষকতা, ডাক্তারি, কতগুলো স্টেরিওটাইপ প্রফেশনস, এইগুলোই শুধু মেয়েদের জন্য। একজন দর্শক আছেন, আমি ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জাহিদ শেখ বলছি, গোপালগঞ্জ থেকে। প্লিজ বলুন। যে আমি পল্লী বিদ্যুতে চাকরি করি, আমার ওয়াইফ এসেনশিয়াল ব্যাংকে চাকরি করে। জি, আপনার ওয়াইফও চাকরি করেন? জি জি, আমরা দুজনে চাকরি করি। জি জি, ঠিক তাই। কিন্তু সমস্যা হলো, আমি যে পল্লী বিদ্যুৎ সিস্টেমে আছি, এখান থেকে আমি কোনোভাবে ছুটি তো পাচ্ছি না, বা সাপ্তাহিক কোনো সরকারি ছুটিও ভোগ করতে পারতেছি না। সাপ্তাহিক বা 15 দিন বা 1 মাস পরে যদি একদিন স্টেশন লিভ চাই, তাহলে কর্মকর্তারা আমাকে সেটা দিচ্ছে না, বা খুব চাপাচাপির মাঝে দিচ্ছে। আমার একটা বাচ্চা আছে অটিজমে আক্রান্ত, ডাক্তার আমাকে বলছে তাকে সময় দিতে প্রচুর।
সেই সময়টুকু আমি বাচ্চাকে দিতে পারতেছি না। আমার স্ত্রী মানে আপনি চেষ্টা করেও আসলে দিতে পারছেন না। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এই জি আরেকজন দর্শক আছেন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। লাইনটা বোধহয় কেটে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সাইফুল আলম প্রিন্স বলছিলাম ঢাকা আরামবাগ থেকে। জি বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো বর্তমানে যে 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 প্রেক্ষাপটের কথা হচ্ছে যে আমাদের শিশুরা কিভাবে বড় হবে। আমি যদি জব করি, আমার স্ত্রী যদি জব করে, আমার যদি শাশুড়ি না থাকে, আমার যদি মাও না থাকে, তাহলে এই বাচ্চাটা কার বদলে থাকবে এবং কিভাবে বাচ্চাটা বড় হবে? ডে কেয়ার সেন্টার হবে। জি অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটি আসলে আমি শুরুই করেছিলাম, আমি একটা বিরতিতে যাব, শাহিনারাম আমি ফিরে আপনাদের কাছেও এটা জানবো যে এটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দেয় যে বাচ্চাটা কার কাছে বড় হবে। তার মানে প্রধানমন্ত্রীও যে শুধু পুরুষকে দায়িত্ব নিতে বলছেন তাই আসলে এনাফ নয়, মানে রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। এটি একটি প্রশ্ন। আর গোপালগঞ্জ থেকে যেই ভাই ফোন করলেন, যে দর্শক ফোন করলেন, তিনিও খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের চাকরি, আমাদের মানে পুরো ব্যবস্থা আসলে সংসার সন্তান মাথায় রেখে গড়ে উঠছে কিনা, এই প্রসঙ্গটিও আনতে চাই। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, আর টেলিফোন তো খোলাই। ফিরে এলাম রাজকাহনে। আরেকজন দর্শক আছেন, দর্শক নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন বলছিলাম বাড্ডা থেকে। বলুন। আমি বলতেছিলাম আমার ওয়াইফ হচ্ছে 9 মাসের প্রেগন্যান্ট। জি অভিনন্দন, বলুন। জি সে একটা জব করছে। তার সাধারণত এই ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ হয়ে যায়, বাট তাকে ম্যাটারনিটি লিভ পেইড দিচ্ছে না, বলছে যে আপনি এরপর থেকে আসা আপনার প্রয়োজন নেই। সেক্ষেত্রে সে কি করতে পারে? আমি তাকে বলেছি, সে আমার কাছে এসে কান্নাকাটি করেছে যে এটার জন্য আমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি বলছি তুমি জবটা ছেড়ে দাও। আমার আগের একটা বেবি আছে 8 ইয়ার্স ওল্ড। এক্ষেত্রে আমরা কি করতে পারি? জি শাহিনারাম, যেখান থেকে কথাটি মানে গোপালগঞ্জের ভদ্রলোকের সমস্যার এটিতে কিন্তু বিশেষ পার্থক্য নেই, মানে চাকরি, সন্তান, সংসারকে সময় দিতে দিচ্ছে না। আর রাষ্ট্রকে, তার মানে তো প্রধানমন্ত্রীকেও শুধু পুরুষকে দায়িত্ব নিতে বললে হবে না, আসলে রাষ্ট্রকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে, সমাজকে ব্যবস্থা করতে হবে, এবং আমাদের যে প্রাইভেট সেক্টর সেখানেও তাদেরকে এগিয়ে আসতে হবে। আসলে পুরো জায়গাটা হলো একটি পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে একটা ধ্যান ধারণা, অ্যাটিটিউড, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। যে এটা একটা অসম্ভব কঠিন কাজ, এটা রোল, একটা নারীর কাজ হলো সন্তান দেখাশোনা করার, এটা সবাই একদম ভেবে বসে আছে, এবং সেখানে একটা পরিবর্তন আনা অসম্ভব। তাই যখনই কথা ওঠে যে বাচ্চা কোথায় রাখবো, সঙ্গে সঙ্গে মাটা খুবই একটা মানসিক একটা যন্ত্রণায় ভোগে, গিল্ট ফিলিং হয় যে আসলে তো দায়িত্ব তো আমার, এখন বাচ্চাকে কোথায় রাখবো। বাচ্চা অসুস্থ হলো, সে অফিসে তাকেই ছুটি এক্সপেক্ট করাবে, সেই ছুটি নিবে, কিন্তু মাঝে মাঝে তার যদি স্বামী যদি ছুটি নিত, বাবা যদি নিত, তার উপরে কিন্তু এত প্রেশার পড়তো না। আসলে বাবাকে ছুটি দেওয়া হচ্ছে না, এমন একজন বললেন গোপালগঞ্জ থেকে। আর এই ভদ্রলোক যে বলছেন মানে ম্যাটারনিটি লিভ পাওয়ার তো নিয়ম করে দিয়েছে সরকার, তার মানে তাও দিচ্ছে না, এমন কথাও আসে যে হ্যাঁ তাহলে আমরা নারীদের আমরা চাকরি দিব না। বাপরে বাপ, 6 মাসের জন্য চলে যাবে, তাহলে দরকার নেই। এখন এটা আরেকটা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক প্রাইভেট 4 মাস 6 মাস সরকারের 6 মাস যখন থেকে করা হয়েছে, অনেকেই বলছে যে আমাদের চাকরি পেতে কষ্ট হচ্ছে। তাহলে চিন্তা করো যে কোথায় আমাদের মানে সমাজ ব্যবস্থা এবং একটি মানে আমি বলবো যে একটি শিশু বান্ধব এবং নারী বান্ধব একটি পরিবেশ আমরা এখনো তৈরি করতে পারিনি। চাকরির বেলায় সে যখন কাজ করতে আসবে তখন ধরে নেওয়া হবে যে এটা তার দায়িত্ব। ডে কেয়ার বিষয়ে আমাদের রাষ্ট্রের ব্যাপার আমি বলি, ডে কেয়ারের ব্যাপার কিছু সরকারি ডে কেয়ার হয়েছে, সরকারি হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওটার অবস্থা এমন যে ওখানে মারা বাচ্চা রাখতে পারে না। আমাদের লেবার লতে পরিষ্কার বলা হয়েছে যেখানে 25 থেকে 50 জন নারী কাজ করবে সেখানে একটা ডে কেয়ার করতে তারা বাধ্য, কিন্তু এটা কেউ মানছে না, একদম 25 থেকে 50 একদম পরিষ্কার লেখা আছে। সো ওই আইনটা মানা চাই। আইন যে মানা হচ্ছে না, এটা কোনো মনিটরিং নাই যে আইন একটা
মানে সরকার যখন একটা আইন প্রণয়ন করে এটা মনিটর করাও কিন্তু সরকারের দায়িত্ব, সেখানে তারা এটা করছে না। আরেকটা আমি মাঝখানে ইন্টারভিউ করে বলতে চেয়েছিলাম যে এই যে বলা হয় যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মা বাবা দুইজন চাকরি করে, বিশেষ করে মা চাকরি করে, তো এমন কি কোনো গবেষণা করা হয়েছে যে যেই মা সব সময় বাড়িতে থাকে, চাকরি করেনি, তার ছেলে মেয়ে খুব সাংঘাতিক একটা সুযোগ্য সন্তান, খুব ভালো কাজ, একদম খুব নাম করেছে, এমন তো কোনো জরিপ না, এমন কোনো গবেষণা নাই যে মা বাইরে চাকরি করে তারই ছেলে মেয়েরা নষ্ট হয়েছে। তো এটা একটা বলার মতন একটা কথা যে মানে এই যে মানে ঘরের ভেতর থেকে আমরা আসলে 2 সন্তান সহ আত্মহত্যার বেশ কয়েকটি ঘটনা বরং দেখলাম, মানে কাজে দুদিকেই আসলে বলবার মতো নিশ্চয়ই আছে। আমি আরেকজন দর্শক আছেন ফোনে, আমি একটু ডেকে নিয়ে আরেকটু বলতে চাচ্ছিলাম। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন যে এই যে সংসার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই সংসার আসলে কোন শ্রেণীর? মধ্যবিত্ত, উচ্চবিত্ত? আমরা কি নিম্নবিত্ত বা বিত্তহীন সংসারের কথা বলছি? 40 লক্ষ নারী আমাদের গার্মেন্টসে কাজ করছেন, তার মধ্যে অর্ধেক অবিবাহিত, অর্ধেক বিবাহিত। আবার এই বিবাহিতদের মধ্যে 60% হচ্ছেন সিঙ্গেল মাদার। এবং আমাদের যে ঘরে যে সমস্ত গৃহ পরিচারিকারা আসেন তারাও সবাই সিঙ্গেল মাদার। তাহলে এই সিঙ্গেল মাদারের কথা কি আমরা ভাবছি? তারা কার সাথে সংসার করছেন? একা সংসার করতে তাদের কতটুকু কষ্ট, সেই কথা কি আমরা একবারও আলোচনা করছি? নিশ্চয়ই আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কাজ করেন এই বিষয়গুলো নিয়ে। জি না, আমি সেই কারণে বলেছি যে আমাদের তো একটা আইন রয়েছে, লেবার ল, তাদের দেখা মানে সেখানে মানে সন্তান প্রতিপালন শুধু মার দায়িত্ব তো নয়, এই শুধু মা বাবারও দায়িত্ব নয়, মানে রাষ্ট্র সমাজের সবার দায়িত্ব। হ্যাঁ, আমি নবনাথ একটু বলতে চাচ্ছিলাম, যেহেতু এই প্রশ্নটা খুব ক্রুশিয়াল হয়ে উঠেছে যে সন্তান আমরা কোথায় রেখে যাব, সেটা যে শ্রেণীর হোক না কেন, উচ্চ থেকে মধ্যবিত্ত প্রান্তিক নারী গোষ্ঠীর জন্য। দেখুন, বাইরে বিদেশে, আমি ইংল্যান্ডে দীর্ঘদিন ছিলাম, সেখানে কিন্তু ডে কেয়ার তো আছেই। ইভেন মনে করেন আমি একটা হসপিটালে যাচ্ছি, আমার বাচ্চা আমার সাথে আছে, তো আমি তো ডক্টরের কাছে চলে যাচ্ছি, তো বাচ্চাটাকে আমি কার কাছে রেখে যাবো? সেখানে তো শ্বশুর শাশুড়ি, যে কথাটা অনেকে বলেছে, কেউ নেই, আত্মীয় স্বজন নেই। তো সেখানে দেখা যাচ্ছে একটা প্লে কর্নার আছে, একটা প্লে সেন্টার আছে, বাচ্চা ওইখানে যে খেলছে, আমি ডাক্তারের সাথে কথা বলে বের হয়ে আসছি এবং আমি নিশ্চিন্তভাবে করছি। এবং প্রত্যেকটা অফিসার আইদার ডে কর্নার, ডে সেন্টার আছে অথবা প্লে কর্নার আছে। এবং আমি এই বাই ল, কিন্তু এটা একদম ল। এবং আমি আজকে জানতে পারলাম যে বাংলাদেশে দেখেন, এবং আমি এই গত মাসে, জুন মাসে পুরো সময়টা আমি পোস্টডক ফেলোশিপে জাপানে ছিলাম। স্যার কিয়োটোর কথা বলেছেন, আমি সে শহরেই ছিলাম। এবং আমি খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম, আমি এটা জানতাম না, জাপানে প্রত্যেকটা শিশু, আমার মেয়ের সময় 7-8 বছর, তারা একা একা বাড়ি আসে, স্কুল থেকে তারা একা একা বাড়ি হেঁটে হেঁটে আসে। এবং আমি তখন ইংল্যান্ডে বোধহয় 11 থেকে আসে, হ্যাঁ, কিন্তু তারা একেবারে এই বয়সে 6-7 গুরুত্বপূর্ণ এবং একটা নিরাপদ একটা পরিবেশ। আমি জিজ্ঞেস করলাম, আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, যেহেতু আমি কর্মজীবী মা, যেহেতু আমার সন্তান আছে, তো আমি জিজ্ঞেস করলাম ওরা একা একা বাড়ি আসে, সেটা কতটুকু নিরাপদ এবং বিষয়টা কি, সিস্টেমটা কি? তখন বলে এটা সম্পূর্ণভাবে নিরাপদ। এবং এই যে বাচ্চাগুলো যাচ্ছে একটা টাইমের ভেতরে 3টা কি 4টার সময় যে তারা স্কুল থেকে বাড়ি ফিরে যাচ্ছে, সেই বাড়ি ফিরবার আগে কিন্তু মা অথবা বাবা, শুধু মা নয়, মা অথবা বাবা কাউকে উপস্থিত থাকতে হবে। যদি ইনকেস আমি বা আপনি কোনো কর্মজীবী মা সেই দিন সেই টাইমে বাড়ি যেতে না পারি, তাহলে সেটাকে আমাকে স্কুল অথরিটিকে ইনফর্ম করতে হবে এবং স্কুল অথরিটি কাউকে পাঠিয়ে দেবে, যাতে বাচ্চা বাসায় পৌঁছানোর আগেই ওই একজন, কেউ না কেউ রেসপন্সিবল পারসন ওই ডোরে, দরজা, বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। অর্থাৎ সমাজ এবং ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে সেই বিষয়গুলো যদি নেই, আসলে এই কনসেপশনসগুলো তো আমাদের এই দেশীয় লোকদের কাছে পরিচয়ই নয়। ফলে আমরা এই ধরনের খুব প্রাচীন কিছু প্রশ্ন নিয়ে এখনো ঘুরপাক খাচ্ছি, বাচ্চা কোথায় রেখে যাব। তার মানে যেখানে যেতে চাই যে মানে শুধু মানে এই প্রসঙ্গে দুজন বললেন তো যে শুধু তার মানে পুরুষের বদলে যাওয়া বা সংসারে ভাগ করে নেওয়া এখানেই সমস্যার সমাধান হবে না, আসলে রাষ্ট্র সমাজ তাদের মন মানসিকতা এবং উদ্যোগে পরিবর্তন আনতে হবে। সেটা তো হবেই, কিন্তু বাংলাদেশ নিয়ে আমরা আশাবাদী, কারণ এই দেশেই তো আমরা বেগম রোকেয়াকে দেখেছি। এবং কোন সময়ে যে যখন কি ধরনের একটা রক্ষণশীল সমাজেই তিনি এসছেন এবং সেই বিপ্লবী কথাগুলি বলেছেন। তো সেই বাংলাদেশে আমরা যে মুক্তিযুদ্ধ করে যে বাংলাদেশটা করলাম, যে স্বপ্ন দেখে, সেই বাংলাদেশে কিন্তু আমরা তেমনটাই চেয়েছি যে এমন একটা রাষ্ট্র হবে, এমন একটা সমাজ হবে যারা
যিনি বলছিলেন শিশু বান্ধব, নারী বান্ধব, মহিলা বান্ধব, এরকম একটা সমাজ। এবং সেটা যে হচ্ছে না, সমান সুযোগ যখন, তখন তো শুধু আমরা আসলে হিন্দু, মুসলমান, আদিবাসী, বাঙালির সমান সুযোগের কথা বলছি না, আমরা বলি নারী পুরুষের সমান, নারী পুরুষ শিশু। এবং সেখানে একটা শিক্ষার কথা আমি বলি, আমাদের দেশেও কিন্তু গার্হস্থ্য অর্থনীতি আছে, যেমন আমাদের সরকারি গার্হস্থ্য অর্থনীতি, এখন কিন্তু কয়েকটা প্রাইভেটও হয়েছে, এবং কিন্তু সেটা শুধুমাত্র মেয়েদের জন্য। সেখানে কিন্তু মেয়েরাই দাবি করছে যে না, এটা শুধু মেয়েদের জন্য কেন, এখানে ছেলে মেয়েরা উভয়ই এই গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাক। তাহলে একেবারে সেই শিক্ষাটা লাভ করে কিন্তু তারা নিজেরা তৈরি হবে যেন সমাজ একসঙ্গে তারা কাজ করতে পারে। এবং আমার মনে হয় এই বাংলাদেশের সমাজটা সেই তখনই আমরা বুঝতে পারবো যে আমরা সামনের দিকে এগুচ্ছি, যখন সত্যিকার অর্থেই নারী পুরুষের সমান অধিকার এই সমাজ দেবে, এই রাষ্ট্র দেবে। এবং সেক্ষেত্রে শুধু একটু কথা বলি, সম্পত্তিতে উত্তরাধিকার কিন্তু একটা বিশাল বিষয়। আজকে হয়তো আমরা সেইভাবে আলোচনা করতে পারলাম না, যতক্ষণ সেখানেও রাষ্ট্রীয় উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেখানে আরেকদিন বাংলাদেশ তো বোধহয় বলে দিয়েছে যে সিডো কমিটিকে যে আমরা বোধহয় পারছি না, সেটা বলে করতে। দিয়েছে পারছি না, এতদিন বলেছে আমরা পারলেও দেখছি, পারতে পারি। আমরা দেখছি, আমরা চিন্তা করছি, আমরা করব। এখন আমাদেরই লজ্জা লাগছে আমি কিন্তু মনে করি আমি অবশ্য মনে করি না, কারণ নারীদের প্রত্যেকটা সফলতায় কিন্তু এই ধরনের বাধা বিপত্তি দিয়ে এসছে। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা অবশ্যই আশা করি হাল ছেড়ে দেবে না, শুধু রাষ্ট্র নয়, আমরা কেউ হাল ছাড়বো। অসংখ্য ধন্যবাদ ডক্টর জিনাত হুদা, ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহিনা নাম। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে পশ্চিমবঙ্গে জামায়াত এই বিষয়ে আলোচনা করবেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ। সঙ্গে থাকবেন আপনি টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। আর আজ বৃহস্পতিবার ফোন লাইন আছে খোলা।